আমার একমাত্র মামা ছিলেন। মা-বাবার রোড অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়েছিল এবং তারপর মামা আমাকে সাথে করে দুবাই নিয়ে গিয়েছিলেন। আমি বাবার শোকে দিন দিন দুর্বল হয়ে যাচ্ছিলাম। প্রতি রাতে মামা আমার মাথায় এক ধরনের তেল মালিশ করতেন, যা আমাকে তৎক্ষণাৎ ঘুমিয়ে পড়তে সাহায্য করত এবং তিনি বলতেন যে এটা করলে আমি বাবার মৃত্যুর শোক থেকে দ্রুত বেরিয়ে আসতে পারব। আমার শরীরে কিছু পরিবর্তন হতে শুরু করেছিল। একবার আমি তেল বদলে দিয়েছিলাম রাতে, তখন আমার হুঁশ উড়ে গিয়েছিল যখন রাতের এই সময়ে দুবাইয়ের রাস্তায় জেন জিনের মতো আমার মামা আমাকে এখানে ঘুরাতে নিয়ে এসেছিলেন যাতে আমি কিছুটা ভালো বোধ করি। কিন্তু আমার এখানে আসার মেজাজ ছিল না, তবুও এখানে এসে আমি কিছুটা ভালো বোধ করছিলাম। মামা আমাকে একটি মোবাইলও দিয়েছিলেন। আমি খেতে শুরু করলাম যে তুমি এখানে আকাশের ছবি তুলবে। মাত্র 5 মিনিটের মধ্যে একটি জরুরি কাজে তিনি চলে গেলেন। আমি এতটা গভীরভাবে লক্ষ্য করলাম এবং বললাম, ঠিক আছে, আপনি যেখানে যেতে চান যান, কিন্তু দ্রুত ফিরে আসবেন। এটা বলে আমি আশেপাশের ছবি তুলতে ব্যস্ত হয়ে গেলাম এবং তিনি চলে গেলেন। আমার ধারণা ছিল যে তিনি দ্রুত ফিরে আসবেন, কিন্তু যখন আধা ঘন্টা কেটে গেল এবং তিনি ফিরে এলেন না, তখন আমি চিন্তিত হয়ে পড়লাম। আমি এখানে প্রথমবার এসেছি, এখানকার রাস্তা আমার জানা ছিল না। আমি এদিক ওদিক তাকাতে লাগলাম এবং ফোন করতে চাইলাম। তখন মনে পড়ল যে আমার মোবাইলে ব্যালেন্সই নেই, কারণ আমার কাউকে কল করার প্রয়োজনই হয়নি, তাই আমি কখনো মামাকে ব্যালেন্স দেওয়ার জন্য বলিনি। আমি এদিক ওদিক তাকালাম যে কারো ফোন থেকে মামাকে কল করব, কিন্তু এই অপরিচিত শহরে অপরিচিত লোকদের থেকে আমার ভয় হতে লাগল। আমি বুঝতে পারছিলাম না কাকে বিশ্বাস করব আর কাকে করব না। আমি এখানে মামা ছাড়া কাউকেই চিনতাম না, আর আমাদের একে অপরের এখানে কেউ ছিল না যে তিনি আমাকে রেখে কোথায় যেতে পারেন। আমি নিজেই এদিক ওদিক তাকে খুঁজতে লাগলাম। আমি সেই জায়গা থেকে বেশ দূরে চলে গিয়েছিলাম, তখন আমার মনে হলো যেন আমি সামনে দাঁড়িয়ে কারো সাথে কথা বলছি। আমি দৌড়ে সেখানে গেলাম, তখন তারা সত্যিই সেখানে ছিলেন এবং তার সাথে একটি মেয়েও ছিল। আমি বুঝতে পারলাম, আচ্ছা, তাহলে ব্যাপারটা এটা। আমি এখানে এই ছেলের সাথে দেখা করতে এসেছিলেন এবং চুপিসারে আমাকে কিছু করতে চাইছিলেন। তাই তাদের বিরক্ত না করে আমি আবার সেই জায়গায় ফিরে এলাম যেখানে আমি আগে ছিলাম। কিন্তু আমি তাদের দুজনের একটি ছবি তুলে রেখেছিলাম। আমার ইচ্ছা ছিল বাড়িতে গিয়ে মামাকে বলবো। মেয়েটি খুব সুন্দর ছিল, কিন্তু তার হাবভাব খুব অদ্ভুত এবং গরীব ছিল। আমি কিছুটা অবাক হলাম না যে মামা এতে কি দেখেছেন। কিছুটা ভয় পেয়ে গিয়েছিলাম। তারা দূর থেকে আসতে দেখা দিলেন এবং কাছে এসে আমাকে ক্ষমা চেয়ে বললেন যে তিনি কিছুটা ভয় পেয়ে গেছেন, তুমি কি চিন্তিত হয়ে গেছ? আমি বললাম, না, আমি এখানে ভালোভাবে ঘুরে বেরিয়েছি এবং অনেক ছবি তুলেছি। আমরা আবার ফিরে যাওয়া শুরু করলাম। রাস্তায় মামা আমাকে বললেন যে তিনি খুব শীঘ্রই আমার মাকে আনতে চিন্তা করছেন, তুমিও বাড়িতে একা থাকো, তাই তোমারও মন ভালো হয়ে যাবে। যদি আমার বিয়ে হয়ে যায় তাহলে? অর্থাৎ আমার অনুমান ঠিক ছিল। মামা কিছুটা ভয় পেয়ে আগে থেকেই সেই ছেলের সাথে কথা বলছিলেন, সে তার গার্লফ্রেন্ডই ছিল। পরের দিন মামা আমাকে বললেন, প্রস্তুত হয়ে যাও, আমি তোমাকে তোমার হতে যাওয়া মায়ের সাথে পরিচয় করিয়ে দেব। আমি তাকে বলিনি যে আমি তো তাদের দুজনকে রাতেই দেখে ফেলেছি। মামা আমাকে সেই ছেলের সাথে পরিচয় করিয়ে দিলেন। তাকে দেখে আমি হক্কাবাক্কা হয়ে গেলাম। এই কালো মেয়েটি তো সেই রাতের মেয়ে ছিল না। আমি ভাবলাম, হয়তো আমার ভুল বুঝ হয়েছে, কিন্তু রাতে তারা এত কাছাকাছি ছিলেন যে আমার মনে হচ্ছিল তাদের মধ্যে কিছু চলছে। কিন্তু মামা আমার সামনে একটি সম্পূর্ণ ভিন্ন মেয়েকে নিয়ে এসে দাঁড় করালেন। তিনি বললেন, আমি এই মেয়েকে বিয়ে করতে যাচ্ছি। গল্পটা হলো, আমার মামা কি তাদের দুজন মেয়েকেই ধোঁকা দিচ্ছিলেন? যাই হোক, আমি কিছু চাইনি। সঙ্গীত, 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 এবং আমি আগে থেকেই কিছু বোতল এনে রেখেছিলাম। কখনো কখনো আমি ভাবতাম, মামার মাথায় শুধু বিয়ের দিকেই নজর কেন? তার উচিত ছিল আমার খাওয়া দাওয়ার দিকেও নজর দেওয়া। আমি খুব কম নাস্তা করতাম এবং এখন তো আমার একদমই ক্ষুধা লাগে না। কিন্তু এই দিকে মামার কোনো চিন্তা ছিল না এবং তিনি প্রতিদিন আমার মাথায় মালিশ করাকে তার কর্তব্য মনে করতেন। আমার একমাত্র মামা ছিলেন এবং তার দুনিয়ায় আমার কেউ ছিল না, কারণ আমার বাবাও তার বাবার একমাত্র সন্তান ছিলেন এবং মায়েরও শুধু একটি ভাই ছিল, এই মামা। তিনি দুবাইতে সেটেল হয়ে গিয়েছিলেন, বরং তাকে এখানে আমার বাবাই সেটেল করিয়েছিলেন, কারণ আমার বাবা একজন বড় ব্যবসায়ী ছিলেন। আমি আমার বাবার একমাত্র সন্তান হওয়ার কারণে খুব আদর পেয়েছিলাম এবং আমার মা-বাবা আমার সব ইচ্ছা পূরণ করতেন। আমরা মাঝে মাঝে ছুটিতে মামার কাছে এসে থাকতাম। আমি গ্র্যাজুয়েশন করেছিলাম, তখন আমার ইচ্ছা ছিল যে আমি দুবাই গিয়ে কোনো ভালো বিশ্ববিদ্যালয়ে
আমি পড়াশোনা শেষ করব, কিন্তু তারপর বাবা মায়ের থেকে দূরে থাকার কথা ভেবে আমি এই সিদ্ধান্ত পরিবর্তন করি, কারণ আমি আমার বাবার থেকে দূরে থাকার শক্তি পাইনি। কিন্তু আমি কি জানতাম যে ভাগ্য আমার সাথে কি খেলা খেলতে যাচ্ছে। আমার বাবা মা একটি বিয়েতে অন্য শহরে গিয়েছিলেন, কিন্তু ফেরার পথে তাদের গাড়ির ভয়ানক দুর্ঘটনা ঘটে এবং তারা প্রাণ হারান। আমার তখনই ধ্বংস হয়ে গেল। আমার মা বাবার দুনিয়াতে আমার কেউই ছিল না, শুধু মামা ছাড়া। তাই তিনি আমাকে এখানে নিজের কাছে নিয়ে এলেন। আমি আমার মা বাবাকে হারানোর পরে গ্রিফতে সব সময় কোনো না কোনো চিন্তায় ডুবে থাকতাম, এবং মামা আমার এইভাবে সব সময় ডিপ্রেস থাকা সহ্য করতে পারলেন না। তিনি আমাকে বলতে লাগলেন যে এইভাবে ভেবে ভেবে তুমি তোমার মস্তিষ্কের অবস্থা খারাপ করে ফেলবে। তাই আমি এখন থেকে প্রতিদিন তোমার মাথায় তেল মালিশ করব। কি এখন এটি প্রতিদিনের রুটিন হয়ে গেল। তিনি প্রতিদিন রাত 1:00 বাজে আসত এবং আমার মাথায় 1:00 থেকে 1:05 মিনিট পর্যন্ত তিলের তেল মালিশ করত। আমি কয়েকদিন পর মামাকে বললাম যে আজ তেল না লাগাও, আমার মন চাইছে না। তখন বাচ্চা হয়ে গেল এবং খেতে শুরু করল। কি কথা, তুমি তো খুবই বিরক্ত হচ্ছ। তোমার মামাকে কি বলবে যে আমি কেন বিরক্ত হচ্ছি? আমি আলাদা হয়ে যাচ্ছিলাম যে যেদিন থেকে এই তেল লাগানো শুরু করেছি, আমার শরীরে এর প্রভাব অনুভব করতে শুরু করেছি। আমার সব সময় নেশা লাগতে শুরু করেছিল, আগে এমন কিছুই ছিল না। আমার সন্দেহ হচ্ছিল যে সম্ভবত এই তেল আমার জন্য উপযুক্ত নয়। কিন্তু আমি মুখে মামাকে এসব বলতে ভালো লাগছিল না, তাই আমি ভান করলাম। কিন্তু মামা সতর্ক হয়ে গেলেন এবং জোর করে আমার মাথায় মালিশ করতে লাগলেন, বললেন যে তুমি জানো না এই তেল তোমার মাথার জন্য কতটা গুরুত্বপূর্ণ, তোমার স্বাস্থ্য কতটা ভালো হবে। আমি চুপ হয়ে গেলাম। তারপর মামা মাথায় মালিশ করে চলে গেলেন। তার চলে যাওয়ার কিছুক্ষণ পর আমার ঘুম পেতে লাগল। আজ এমন হচ্ছিল যেন আমার শরীর ভেঙে পড়ছে। আমার মনে হচ্ছিল যে আমার স্মৃতিশক্তি কমে যাচ্ছে, যেন আমি আমার পুরনো কথা ভুলে যাচ্ছি। জানি না এটা আমার বাবা মায়ের মৃত্যুর শোক নাকি তেলের প্রভাব। কিন্তু যাই হোক, আমার মনে হচ্ছিল যে আমার আর এই তেল মাথায় লাগানো উচিত নয়। সকালে উঠে দেখলাম আমার শরীরে ভীষণ ব্যথা করছে। কিছুক্ষণ তো আমি উঠতেই পারিনি, কিন্তু তারপর সাহস করে নিচে নাস্তা করতে এলাম। মামা আমাকে দেখে হাসতে লাগলেন এবং বললেন যে তুমি প্রস্তুত হও, আজ আমরা বাইরে ঘুরতে যাব এবং নাস্তাও শেয়ার করব। আমি যেতে চাইনি, কিন্তু মামার খেয়ালে প্রস্তুত হয়ে গেলাম যে বেচারা আমার কত খিদমত করে, কত যত্ন নেয়। যদি আমি না মানি তাহলে তাদের খুব খারাপ লাগবে। তাই আমি তাদের সাথে বুরজ খলিফা চলে গেলাম। মামা আমাকে নাস্তা দিতে দেখে বললেন যে তুমি খাও, আমি কিছুক্ষণের জন্য বাইরে যাচ্ছি। আমি খেতে খেতে হঠাৎ চমকে গেলাম। আমি ভাবলাম মামা এই ছেলের সাথে দেখা করতে গেছেন, সম্ভবত যার জন্য তার চক্কর চলছে। এটা সেই মেয়ে যার সাথে তার বিয়ের কথা আছে। আমি অবাক হয়ে গেলাম এবং খাবার ফেলে মামাকে খুঁজতে বাইরে চলে গেলাম। কিছু দূর গিয়ে দেখলাম মামা একটি মেয়ের সাথে কথা বলছেন। সঙ্গীত। মামা তাকে আমার বাগদত্তা বলে পরিচয় করিয়ে দিলেন। এই মেয়েটিই ছিল যে কয়েকদিন আগে মামার সাথে দেখা করেছিল এবং তার ছবি আমার মোবাইলে তুলে রেখেছিলাম। তারপর তার সাথে মামার কি সম্পর্ক? আমি এগিয়ে গিয়ে দেখলাম সে আমাকে দেখে চমকে গেল। মেয়েটি মামাকে একটি তেলের বোতল দিল। এটা ঠিক সেই বোতল যেটা দিয়ে মামা প্রতিদিন আমার মাথায় মালিশ করে। কি সেই তেল মার্কেট থেকে কেনা নয়, সেই মেয়ের কাছ থেকে কেনা? কিন্তু কেন? আমি টেনশনে পড়ে গেলাম। সেই মেয়েটা তো প্রথম দিন থেকেই আমার পছন্দ হয়নি এবং কিছুটা অদ্ভুত লাগছিল। আর এখন তার এই লুকিয়ে মামার সাথে দেখা এবং সেই তেলের বোতল, এসব কিছুতে নিশ্চয়ই কোনো রহস্য আছে। আমি খুবই বিরক্ত হয়ে গেলাম। এই সময়ে দেশে যদি আমার কিছু হয়ে যায়, আমি কার কাছে সাহায্য চাইব? আমি বুঝতে পারছিলাম না যে কিভাবে পরামর্শ নেব। আমার মনে সন্দেহ হচ্ছিল যে সেই তেলেই কিছু গোলমাল আছে। সম্ভবত এই কারণেই আমি দিন দিন দুর্বল হয়ে যাচ্ছিলাম এবং আমার শরীরে ব্যথা হচ্ছিল। আমি চুপচাপ সেখান থেকে চলে গেলাম এবং মামাকে জানতে দিলাম না যে আমি তাকে মেয়ের সাথে দেখেছি। কিন্তু এটা নিশ্চিত হয়ে গিয়েছিল যে আমার মনে সন্দেহ জেগেছিল যে এখানে নিশ্চয়ই এমন কিছু আছে যা আমার জানা খুবই জরুরি। নাস্তার পর আমি মামাকে বললাম যে আমার কিছু শপিং করতে হবে। তাই তিনি আমাকে একটি মলে নিয়ে গেলেন এবং আমি শপিং করার সময় মামার চোখ এড়িয়ে একটি তেলের বোতল কিনলাম। আমার রুমে তিলের তেল থাকত না, বরং মামা তার রুম থেকে নিয়ে আসতেন। তাই বাড়ি আসার পর আমি তেল বদলে দিলাম। যে বিশেষ বোতল মামা ব্যবহার করতেন, সেই বোতলে আমি মার্কেট থেকে আনা তেল ঢেলে দিলাম। আমি জানতাম না কেন আমি এটা করছি, কিন্তু আমার মস্তিষ্ক আমাকে এটা করতে বলছিল।
আমি ভাবলাম এখানে নিশ্চয়ই কিছু গোলমাল আছে, তাই আমি এটা বদলে দিলাম। রাত 1:00 মামা আমার ঘরে তেলের বোতল নিয়ে এসে মাথায় মালিশ করতে শুরু করলেন। মামা চলে যাওয়ার পরই আমার ঘুম আসত, কিন্তু আজ তা হলো না। না আমার শরীরে ব্যথা হলো, না আমি মাতাল হলাম। এই রাতে আমি প্রথমবার শান্তিতে ঘুমিয়েছিলাম। এটা প্রমাণ করেছিল যে তেলে এমন কিছু ছিল যা আমার জন্য একদমই ভালো ছিল না। আমি 2-3 দিন তেল ব্যবহার করলাম। সঙ্গীত। আমি জানতে চাইছিলাম যে ছেলেটির বড় ভাই সম্পর্কে লোকেরা কি ভাবছে, সে ভালো মেয়ে কিনা। কিন্তু যতজনই তার ছবি দেখে বলল যে সে ভালো মেয়ে, ততজনই বলল যে ছেলেটি ভালো নয়, তার সঙ্গ ভালো নয়, এবং সে 2বার জেলে থেকেছে। এমনকি একটি মেয়ে আমাকে গোপনে বলেছিল যে সে অবৈধ মাদকও ব্যবহার করে। এটা শুনে আমি ভয় পেয়ে গিয়েছিলাম। এত খারাপ চরিত্রের ছেলের সাথে আমার মামার সম্পর্ক কিভাবে হতে পারে? আর যদি সে আমার জন্য মামাকে তেল দিয়েছিল, তাহলে তার সাথে মেয়েটির এমন কোনো সম্পর্ক ছিল না যাতে আমার ক্ষতি করার চেষ্টা করা হয়। তাহলে এর মানে দাঁড়াচ্ছে যে নিশ্চয়ই মামাই তার কাছ থেকে তেল আনাতেন। আমি সিদ্ধান্ত নিলাম যে এখন এই তেলের রহস্যও আমি জানব। তাই পরের দিন আমি কিছু তেল একটি ছোট বাক্সে ভরে কাছে একটি ল্যাবে পরীক্ষার জন্য দিলাম। আমি জানতে চাইছিলাম যে তেলে এমন কি আছে যা আমার জন্য ক্ষতিকর প্রমাণিত হচ্ছে। এই সময় আমি মামার সাথে আমার আচরণ একদম ঠিক রাখলাম এবং তাকে কোনো সন্দেহ করতে দিলাম না। সত্যি বলতে আমার মনে মামার বিরুদ্ধে সন্দেহ জেগেছিল। মা-বাবার মৃত্যুর পর তিনি কিভাবে আমাকে এখানে নিয়ে এসেছিলেন, তারপর হাসিমুখে আমার যত্ন নিতেন, এবং সবচেয়ে বড় কথা, আমার চুলে এই অদ্ভুত তেল লাগাতেন যা স্মৃতিশক্তি দুর্বল করত এবং ধীরে ধীরে ক্যান্সারের মতো অবস্থা তৈরি করত। যদি এই তেল 3 মাস ব্যবহার করা হতো, তাহলে মস্তিষ্কে ক্যান্সার হওয়ার ঝুঁকি থাকত যা প্রাণঘাতী হতে পারত। তাহলে কি এই সবের পিছনে আমার মামাই ছিলেন, যিনি আমাকে মেরে ফেলতে চাইছিলেন? আমি বিশ্বাস করতে পারছিলাম না, কিন্তু তিনি প্রতিদিন এসে আমার মাথায় নিজে মালিশ করতেন। এটা প্রমাণ করছিল যে তিনি আমাকে ক্ষতি করতেই চাইছিলেন। কিন্তু কেন? আমাকে এই প্রশ্নের উত্তর খুঁজে বের করতে হবে। আমি খুব কষ্টে বাড়ি ফিরলাম। এত বড় ঘটনা যে আমি হজম করতে পারছিলাম না। বাড়ি এসে দেখলাম মামা বাড়িতেই আছেন। আমাকে দেখে জিজ্ঞাসা করলেন, তুমি কোথায় গিয়েছিলে? তারপর আমার উত্তর না শুনেই খুশি হয়ে বললেন, আমার কাছে তোমার জন্য একটি বড় খবর আছে, আর তা হলো আমি আগামী সপ্তাহেই বিয়ে করছি। এখন আমি তার চেহারা দেখেই ঘৃণা বোধ করছিলাম। তাই আমি কিছু না বলেই সেখান থেকে আমার ঘরে চলে গেলাম। রাতে আবার তেল লাগাতে এলে আমি দরজায় খুললাম না এবং রুক্ষভাবে উত্তর দিলাম, আজ আমার মাথায় খুব ব্যথা আছে এবং আমার মেজাজ খুব খারাপ, তাই ভালো হবে আপনি এখান থেকে চলে যান। মামা খুবই অবাক হয়ে গেলেন, কারণ আমি জীবনে প্রথমবার এভাবে রুক্ষভাবে কথা বললাম। কিন্তু আমার কোনো পরোয়া ছিল না। আমি ভেবেই নিয়েছিলাম যে একবার শুধু তার বিরুদ্ধে প্রমাণ পেয়ে গেলেই আমি তাকে পুলিশের হাতে তুলে দেব। পরের দিন আমি মামার কাছে ক্ষমা চাইলাম এবং বললাম, আমার মা-বাবার খুব মনে পড়ছিল, তাই আমি আপনাকে এমন আচরণ করেছিলাম, এমন আর কখনো করব না। আমি এটা করেছিলাম এই ভেবে যে যদি তিনি আমার উপর সন্দেহ করেন, তাহলে আমি কোনো কাজই করতে পারব না, এবং আমি তো এখানে তারই দয়ায় আছি। আমার এখানে তার বাইরে কেউ নেই, তাই আমি এখান থেকে পালিয়ে কার কাছে যাব? তাই ভালো ছিল যে আমি চুপচাপ থাকি এবং তিনি যা বলেন তাই মেনে চলি। মামা বললেন, খেয়েও, কোনো সমস্যা নেই, তুমি আজ এমন করো যে আমার বাগদত্তার সাথে গিয়ে শপিং করে আয়ো। আমি তাকে বলেছিলাম যে আমি পিক আপ করে নেব। আমি মামার সাথে চলে গিয়েছিলাম। তিনি আমাকে বললেন, তুমি তোমার ইচ্ছেমতো শপিং করে নাও, আমি তোমাকে সেখানেই পাব। আমি কি শপিং করব? যে মানুষ আমার শত্রু, এখন আমি কি তার বিয়ের প্রস্তুতি করব? তাই আমি কিছুক্ষণ এদিক ওদিক ঘুরে একটি ক্যাফেতে চলে গেলাম। আমি সেখানে বসে অর্ডার দিচ্ছিলাম, তখন দেখলাম মামার মাসি একটি মেয়ের সাথে আসছেন, এবং সেই মেয়েটি সেই ছিল যে আগে মামার সাথে দেখা করেছিল। তারা দুজন হাসি মুখে কথা বলছিলেন, যেন খুব গভীর বন্ধুত্ব। সঙ্গীত। ছেলেটি আমার সামনে আঙুল ঠুকলে আমার হুঁশ ফিরল। আমি ওয়েটারকে বুলেট করে অর্ডার দিলাম এবং সেখান থেকে উঠে তাদের পিছনের সিটে বসে গেলাম। আমি বসে গিয়েছিলাম যাতে তাদের কথা শুনে শান্তি পাই। আমি আমার মোবাইলে রেকর্ডিং চালু রেখেছিলাম। মামার বাগদত্তা সেই মেয়েটির সাথে কথা বলছিল যে, তুমি আশা করো আগামী 1 মাসে আমাদের কাজ কমে যাবে? কি মেয়েটি হেসে খেতে শুরু করল, এতে আমার অনেক অভিজ্ঞতা আছে, তুমি চিন্তা করো না। কাজ কমে যাবে? তুমি শুধু আমার টাকার চিন্তা করো। কি মামার বাগদত্তা তার ব্যাগ থেকে নোটের একটি গাদি বের করে মেয়েটিকে দিল এবং বলল, কাজ কমে গেলে তোমাকে আরও দেবগু। সঙ্গীত। এবং কি?
তাদের কথোপকথন থেকে মনে হচ্ছিল যে তারা দুজনেই কিছু ভুল পরিকল্পনা করছে। কিছুক্ষণ পরে মেয়েটি উঠে যেতে লাগল। হঠাৎ যেন মামার বাগদত্তার কিছু মনে পড়ল, সে তার ব্যাগ থেকে একটি হৃদয়াকৃতির বোতল বের করে মেয়েটিকে দিল এবং বলল, এটা নিয়ে নাও, তুমি ভুলে গেছ কি? মেয়েটি হেসে বোতল নিয়ে চলে গেল। আমি একদম চমকে গিয়েছিলাম। যেন সবকিছু আমার বুঝতে শুরু করছিল। তাদের অদ্ভুত কথাবার্তা এখন আমার বুঝতে পারছিলাম। এই সব শোনার পর আমি সেখানে এক মুহূর্ত থাকিনি এবং মামাকে ফোন করে ডাকলাম। মামা এলে আমি বললাম, আপনার বাগদত্তাকে এখানে আমার সামনে ডাকুন। আমার তার সাথে কিছু প্রশ্ন আছে। এবং আপনার সাথেও। মামা কিছুটা হতবাক হলেন, কিন্তু তিনি ঠিক তাই করলেন যা আমি বলেছিলাম। মেয়েটির দিকে তাকিয়ে আমি মামাকে প্রথম প্রশ্ন করলাম, আপনাকে এই হৃদয়ের তেল আমার মাথায় মালিশ করার পরামর্শ কে দিয়েছিল? মামা শাদির দিকে তাকিয়ে হেসে বললেন, যখন আমি তাকে বললাম যে তুমি সব সময় তোমার মাকে মনে করে কাঁদতে এবং দুঃখে থাকো, তখন সে আমাকে পরামর্শ দিল যে একটি বিশেষ ধরনের তেল আছে যা মাথায় লাগালে ধীরে ধীরে পুরানো স্মৃতি মাথা থেকে চলে যায়। আমি তেলের ব্যবসায়ী সেই মেয়েটির কাছ থেকে তেল কেনা শুরু করলাম এবং তোমার মাথায় মালিশ শুরু করে দিলাম। কারণ আমি চাইনি যে তুমি সব সময় দুঃখে থাকো। আমার কোনো ভুল উদ্দেশ্য নেই। আমি বললাম, মামা, এখন আপনি আমাকে বলুন, আপনি যে মেয়েটির কাছ থেকে তেল কিনছিলেন সে কি আপনার বাগদত্তার বন্ধু? মামা হেসে বললেন, না, সে তো শুধু আমাকে তেলের পরামর্শ দিয়েছিল। মেয়েটিকে আমি নিজেই খুঁজে পেয়েছিলাম। জানি না, সম্ভবত সে নিজেই আমার কাছে এসেছিল। আমি বললাম, আপনি আমাকে বলুন, আমার মায়ের সম্পত্তি তার মৃত্যুর পর কার নামে আছে? মামা বললেন, স্পষ্টতই তোমার মায়ের সম্পত্তি তো তোমার নামেই আছে। এবং যদি তোমার কিছু হয়ে যায় তাহলে তা আমার কাছে চলে আসবে। এটি উইলে লেখা আছে। আমি তাকে বললাম, এবং এই কথা আপনি আপনার এই বাগদত্তাকেও বলেছেন, তাই না? তাই সে আমাকে মেরে ফেলার চেষ্টা করেছিল যাতে সেই সম্পত্তি আপনাকে দেওয়া হয়। তারপর সে কোনো অজুহাতে আপনাকেও মেরে ফেলত কি? মেয়েটি এই সব শুনে তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। তার রং খারাপ হয়ে গেল। সে ভয়ে বলল, তুমি কি বলছ? কেন আমার উপর অভিযোগ করছ? আমি কিছু আগের রেকর্ডিং শুনালাম। তখন মামাও এই সব বিশ্বাস করলেন এবং তিনি মেয়েটিকে একটি চড় মারলেন এবং সঙ্গে সঙ্গে পুলিশকে ডাকলেন। পুলিশ মেয়েটিকে গ্রেফতার করল। পরে জানা গেল যে আমার মামা তার ভাগ্নিকে নিয়ে এসেছিলেন, যিনি কোটি কোটি টাকার মালিক। সে এমন পরিকল্পনা করেছিল যে আমার মৃত্যুর পর সব সম্পত্তি মামার নামে হয়ে যাবে এবং তারপর সে ধীরে ধীরে মামাকেও মেরে ফেলবে এবং তার সম্পত্তিও নিয়ে নেবে। যদি মানুষ কোনো ষড়যন্ত্র করে কিন্তু ভুলে যায় যে সবচেয়ে বড় চালাক তো মধ্যে থাকেন। আমি মামার কাছে ক্ষমা চাইলাম যে আমি তার বিরুদ্ধে খুব ভুল ধারণা পোষণ করছিলাম। এটা সত্যিই সৌভাগ্য যে সময়ে আমি সত্যি জানতে পেরেছি। না হলে আমি হয়তো অনেক দূর এগিয়ে যেতাম এবং দুনিয়ায় থাকা। সঙ্গীত, আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি, তাহলে দয়া করে সাবস্ক্রাইব করুন। সঙ্গীত।